আপনাদের নতুন বউটা অপয়া হতে পারে, না হলে কি বিয়ের দুদিনের মাথায় আপনাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করতো? পাশের ফ্ল্যাটে রোশনি ভাবি যখন আমার শাশুড়িকে কথাগুলো বলছিল তখন আমি সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছিলাম কাপড় শুকাতে দিতে। দুদিন আগে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। আমার শ্বশুরের গাড়ির ব্যবসা রয়েছে, রেন্টেকার ভাড়া দেন। গতকাল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। যেহেতু এই বাসায় আমি নতুন বউ হিসাবে এসেছি তাই সব দোষ এখন আমার হয়ে গেল। আমার শাশুড়িকেও বলতে শুনলাম, ঠিক বলেছ মোর্শেদের বউ। আমারও কেন জানি মনে হচ্ছে মুন্নার বউটা অপয়া হতে পারে। না হয় আমাদের এত দিনের গাড়ির ব্যবসা, কোনোদিন কোনো গাড়ি একটা কুকুর পর্যন্ত অ্যাক্সিডেন্ট করেনি। মুন্নার জন্য বউ আনার দুদিন যেতে না যেতেই গাড়িটা একেবারে রাস্তা থেকে ছিটকে পড়ে গেল। আমি আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম। রোশনি ভাবি আবার বলল, এজন্য ছেলের বউ আনতে হলে সব বাজ বিচার করে আনতে হয়। আপনারা তো সুন্দর বউ দেখে চট করে ছেলেকে বিয়ে করিয়ে ফেললেন, না জানি আপনাদের কপালে আরো কত দুঃখ আছে। আমার শাশুড়ি বলল, আমিও সেটাই ভাবছি। আমি কিন্তু ভালো করেই যাচাই বাছাই করতে চেয়েছিলাম, কিন্তু তোমার চাচা শ্বশুর ওই মুন্নার বাবা মেয়ে দেখে একেবারে খুশিতে গদগদ হয়ে লক্ষ্মী বউ ঘরে এনেছে। আর বিয়ের দুদিন যেতে না যেতেই আমাদের অধঃপতন হতে শুরু হলো। আমি আর কাপড় শুকাতে দিতে ছাদের দিকে গেলাম না, কারণ ওনারা আমাকে খেয়াল করেনি। এই মুহূর্তে যদি ওনারা আমাকে দেখে ফেলে তাহলে ওনারা লজ্জা পাবে, আমিও লজ্জা পাবো। তাই মন খারাপ করে বাসার দিকে চলে আসলাম। ছাদে না গিয়ে সোজা নিজের রুমের খাটের উপর বসলাম। রুমটার চারিদিকে তাকিয়ে দেখি এখনো বাসর ঘরের বাসর রাতের ফুলগুলো শুকায়নি। এর মধ্যে এমন অপবাদ কোন মেয়ে সহ্য করবে? ওনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে আমার কি বা দোষ ছিল? কিন্তু আমাকে শুনতে হচ্ছে আমি নাকি অপয়া, আমি নাকি অলক্ষী। তাই রুমের ভেতর বসে কাঁদছি। মনের কষ্টটা কাউকে বোঝাতে পারছি না। ঘরে মাও নেই। আমার মা মারা গেছে গত 6 বছর আগে। একলা ঘরে আমি আর বাবা ছাড়া আর কেউ নেই। তাই একদিন বাবা তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দেওয়ার জন্য ঘটককে ডেকে আনলেন। আমি তখন মাত্র কলেজ থেকে বাসায় ফিরছিলাম। দেখলাম ড্রয়িং রুমে বাবা আর সাইফুল ঘটক বসে আছেন। বাবা আমাকে দেখে ডাক দিয়ে বললেন, নওরিন মা, একটু এদিকে আয় তো। আমি ড্রয়িং রুমে গিয়ে ওনাদের সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ঘটক চাচা সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। পাশে বসা বাবা বলল, এই যে ঘটক, এটাই হচ্ছে আমার মেয়ে, যার কথা এতক্ষণ ধরে তোমাকে বলছিলাম। ঘটক আমাকে চশমার ফাঁক দিয়ে এক নজর দেখে বললেন, মাশাআল্লাহ, মেয়ে তো সাক্ষাৎ পরী। এই মেয়েকে যেই দেখবে সেই পছন্দ করবে। আমার বাবা একটা স্বস্তির হাসি দিয়ে বলল, আসলে মেয়েকে আমি এত অল্প বয়সে বিয়ে দিতাম না। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমরা বাপ মেয়ে দুজন ছাড়া এই ঘরে আর কেউ নেই। আমি তো সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে বাহিরে পড়ে থাকি। মেয়েটা আমার সারাদিন ঘরে একা থাকে। তাই চেয়েছিলাম ভালো একটা পাত্র পেলে মেয়েকে বিয়ে দিয়ে দিব। তখন বাবার মুখে বিয়ের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠছিল। তাই আমি ভয়ে বাবাকে বললাম, বাবা, আমি কলেজ থেকে মাত্র এসেছি, আমি এখন ভেতরে যাই। বাবা হাসি মুখে বলল, ঠিক আছে, ভেতরে গিয়ে তো সাইফুল চাচা ঘটকের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা কর। আমি আবার ওনাদেরকে সালাম দিয়ে ঘরের ভেতরে চলে আসি। এর কয়েকদিন পরে সেই সাইফুল ঘটক দুজন মহিলা এবং একজন পুরুষকে নিয়ে আমাদের ঘরে হাজির। পরে অবশ্য ওনাদের পরিচয় পেলাম। পুরুষ দুজনের মধ্যে একজন হচ্ছেন যিনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন, সেই মুন্না চৌধুরী। অন্যজন তার বড় ভাই বাবু চৌধুরী। একজন আমার হবু শাশুড়ি ইমা চৌধুরী এবং অপরজন মহিলা হচ্ছে আমার হবুজা রেশমি চৌধুরী। ওনারা পরিবার নিয়ে এসেছেন আমাকে দেখার জন্য। ঘটক সাইফুল চাচা বাবার উদ্দেশ্যে বলল, ভাইজান, তাড়াতাড়ি নওরিন মামুনিকে নিয়ে আসুন। ওনাদের আবার মেলা ব্যবসা বাণিজ্য, গাড়ির ব্যবসা, সদরে বড় বড় কয়েকটা মুদি দোকান, আরো নানা ব্যবসা রয়েছে। তাই ওনারা বেশি দেরি করতে পারবেন না। বাবা বলল, একটু নাস্তা পানির ব্যবস্থা করি, তারপর ধীরে সুস্থে মেয়েকে দেখবেন। পাশে বসে আমার শাশুড়ি বলল, না ভাইজান, খাওয়া দাওয়া পরে করা যাবে, আগে মেয়েকে দেখান। শেষ পর্যন্ত বাবা আমাকে নিতে রুমের দিকে চলে আসলেন। আমি তখন খাটের উপর বসে কাঁদছিলাম। বাবা এসে আমাকে এই অবস্থায় দেখে বললেন, কিরে মা, তুই কাঁদছিস কেন? আমি বসা থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? এ কথা কেন বলছিস রে মা? না হলে তুমি আমাকে ইন্টার পাস না করিয়ে বিয়ে দিয়ে দিচ্ছ। আমার বাবা তখন কাঁদতে কাঁদতে বলল, মারে, একজন বাবাই জানে তার ঘরে উপযুক্ত মেয়ে থাকলে তার কতটা টেনশন হয়। আমি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে বাহিরে থাকি, ঘরে একা থাকিস তুই। তোর মা বেঁচে থাকলে হয়তো এত তাড়াতাড়ি তোকে বিয়ে দিতাম না। আমি তখন বাবার চোখের জল মুছতে মুছতে বললাম, আমাকে বিয়ে দিয়ে দিলে তুমি একা ঘরে থাকবে কিভাবে বাবা? বাবা তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাকে নিয়ে তুই ভাবিস না, তোকে একজন সৎপাত্রের হাতে তুলে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো। চল মা, আর দেরি করিস না, চোখের জল মুছে মেহমানদের সামনে চল। শেষ পর্যন্ত বাবা আমাকে ওনাদের সামনে এনে দাঁড় করান। আমি ওনাদেরকে সালাম দিলাম। সবাই সালামের জবাব দিল। ঘটক নিজে বসার স্থান ছেড়ে দিয়ে আমাকে ওই জায়গায় বসালেন। তারপর দেখলাম আমার শাশুড়ি আমাকে প্রশ্ন করল, কি নাম তোমার মা? মোসাম্মদ মোমিন বিনতে নওরিন। মাশাআল্লাহ, ভারী সুন্দর নাম। তারপর ওনার সাথে আসা ওনার বড় ছেলের বউ, সেও আমাকে ইনিয়ে বিনিয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। আমার হবু শাশুড়িও প্রশ্নবানে আমাকে জর্জরিত করতে লাগলেন। আমি ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিতে লাগলাম। ওনারা বউ শাশুড়ি মিলে যখন আমাকে একের পর এক প্রশ্ন করছেন তখন আমার মনে হচ্ছিল যেন আমি বিয়ের পাত্রী নয়, কোন সরকারি অফিসে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। পাশে বসা আমার বাবা মনে মনে ভয় পাচ্ছিল আমি না আবার উল্টাপাল্টা উত্তর দিই। আমি যতই উত্তর দিয়ে যাচ্ছিলাম ততই ঘটককে দেখলাম খুশি হচ্ছে, কারণ এই বিয়েটা হয়ে গেলে সে দুই পক্ষ থেকে কিছু টাকা পয়সা পাবে। আমাকে দেখতে আসা পাত্রের বড় ভাইও দেখলাম আর চোখে আমাকে খুব ভালো করে পড়া করে নিচ্ছেন। পাশে বসা পাত্রকে দেখলাম কিছুটা লাজুক ভঙ্গিতে আমার দিকে তাকাচ্ছে। সত্য কথা বলতে জীবনে কখনো প্রেম করিনি, তাই হবু স্বামীকে দেখে তার চোখে চোখ পড়তে আমার কিছুটা শীতলতা অনুভব হচ্ছে। আমাকে নানা ধরনের প্রশ্ন করা শেষ করে আমার হবু বড়জা বলল, আম্মা, আমার আর কোনো প্রশ্ন করার নেই, আরো কিছু যদি জানতে চান তাহলে আপনি জানতে পারেন। আমি মনে মনে ভাবলাম এসএসসি পরীক্ষাতেও এতগুলো প্রশ্নের উত্তর দেইনি যতগুলো প্রশ্ন ওনারা বউ শাশুড়ি
শাশুড়ি মিলে আমাকে করেছেন। বড় বউয়ের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল, আমার আর কোনো কিছু জানার দরকার নেই, মাশাআল্লাহ মেয়েটা লক্ষ্মী হবে। পাশে বসে আমার বড় যা বলল, ঠিক বলেছেন মা, নরেন যেমন লক্ষ্মী মেয়ে তেমনি আমাদের মুন্নার সাথে ওকে ভালো মানাবে। অথচ সেই দিন আমার শাশুড়ি আমার চেহারা দেখে বলেছিলেন আমি লক্ষ্মী মেয়ে, আর আজ বিয়ের দুদিন পেরোতে না পেরোতেই ওনাদের গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমার দোষে, আর আমি হয়ে গেলাম অপয়া। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই হয়, সব দোষ মেয়েদের। আপনারাই বলুন, একটা মেয়ের যখন বিয়ে হয় সেই মেয়ে কি কখনোই চায় তার শ্বশুরবাড়ির অমঙ্গল? কোনো না কোনো কারণবশত তার শ্বশুরবাড়িতে যদি কোনো অঘটন ঘটে সব দোষ এসে পড়ে এই নতুন বউয়ের ঘাড়ে। আমি যখন রুমে বসে বসে কাঁদছিলাম তখন দেখলাম মুন্না রুমে ঢুকেছে। মুন্নাকে দেখে আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম, তবুও মুন্না বিষয়টি খেয়াল করে ফেললেন। তাই আমার পাশে বসতে বসতে বললেন, আপনার কি মন খারাপ? আপনি কাঁদছেন কেন? যদিও আমাদের বিয়ে হয়েছে দুদিন, তবুও আমরা একে অপরকে আপনি করে সম্বোধন করি। আমি মাথা নাড়িয়ে বললাম, এমনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, বাবাকে ঘরে একা রেখে এসেছেন, তাই বুঝি মন খারাপ? আমি মুন্নাকে বিষয়টি বুঝতে দিলাম না। আমার কান্নার কারণ ছিল ছাদের উপর আমার শাশুড়ি আর পাশের ফ্ল্যাটের রোশনি ভাবির আমাকে নিয়ে সমালোচনার কারণ, অহেতুক আমাকে অপয়া ডাকার কারণে। তবু আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, বাবার জন্য মন কাঁদছে, মন খারাপ করবেন না, আর কয়েকদিন পরেই তো আপনাকে নিয়ে আপনার বাবার বাসায় যাব। আমি তখন চোখের জল মুছতে মুছতে বললাম, ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। বলে আমি রান্নাঘরের উদ্দেশ্যে চলে আসলাম। রান্নাঘরের দিকে আসতে লক্ষ্য করলাম আমার বড়জা এবং শাশুড়ি দুজনে দাঁড়িয়ে কথা বলছেন। আমার বড়জা বলছেন, মা, আপনি মুন্নার বউকে কাজ ভাগ করে দিবেন। এতদিন তো আমি একাই এই সংসারে সব কাজ করেছি, যেহেতু বিয়ে হয়েছে আজকে তৃতীয় দিন, এর মধ্যে কাজটা ভাগ করে দিতে হবে। আমার শাশুড়ি বলল, সেটা না হয় দিব, কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি। আমি পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে ওনাদের সব কথাগুলো শুনতে লাগলাম। আমার বড়জা বলল, কি বিষয় নিয়ে আপনি টেনশনে আছেন? আমার শাশুড়ি এদিক ওদিক তাকিয়ে বলল, একটা বিষয় খেয়াল করেছো বড় বউ? মুন্নাকে বিয়ে করানোর পর থেকেই আমাদের কেমন অবনতি হতে লাগলো। সাথে সাথে শাশুড়ির সাথে তাল মিলিয়ে আমার বড়জা বলল, গতকাল রাতে আপনার বড় ছেলেও বলছিল এখন নাকি দোকানের ব্যবসা বাণিজ্য কমে গেছে। আমার শাশুড়ি বলল, কমবে না? কমবেই তো, একটা অলক্ষী অপয়া বউ ঘরে এনেছি, দেখলে না গতকাল গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। এত বছর আমাদের গাড়ির ব্যবসা, কোনোদিন গাড়িতে একটা কুকুর পর্যন্ত অ্যাক্সিডেন্ট করেনি, সেখানে মুন্নার বউকে ঘরে আনতে না আনতেই অ্যাক্সিডেন্ট করে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আমার বড়জা বলল, বিয়ের আগে মনে করেছিলাম মুন্নার বউ অনেক লক্ষ্মী হবে, এখন দেখছি একটা অলক্ষী ঘরে এনেছেন। পর্দার আড়ালে দাঁড়িয়ে ওনাদের কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না। আবার নতুন বউ হিসাবে ওনাদের সামনে গিয়ে প্রতিবাদ করার মতো সাহসও আমার হলো না। তাই নিজের হাতে নিজের কান চেপে ধরে দাঁতে দাঁত চেপে নিজের রুমের দিকে চলে গেলাম। রাতে আমার স্বামী গেল আমার শাশুড়ির রুমে। আমার শাশুড়ি তখন খাটের উপর বসে বসে তসবিহ গুনছিল। আমার স্বামীকে রুমে ঢুকতে দেখে আমার শাশুড়ি বলল, কিছু বলবি? হ্যাঁ মা, আয় পাশে বস। মুন্না যখন পাশে বসলো তখন আমার শাশুড়ি আবার বলল, আমাদের যে গাড়িটা রোড অ্যাক্সিডেন্ট করেছে সেখানে কি মানুষজন মারা গেছে? না মা, কেউ মারা যায়নি, তবে কয়েকজন গুরুতর আহত হয়েছে, ওদেরকে প্রাইভেট ক্লিনিকে রেখে চিকিৎসা করছি। চিকিৎসার খরচ কি সব আমাদের বহন করতে হবে? অবশ্যই আমাদের বহন করতে হবে, যেহেতু গাড়িটা আমাদের তাই সমস্ত দায়ভার আমাদের। অনেকগুলো টাকা যাচ্ছে তাই না রে? টাকা তো যাবেই, গাড়ির ব্যবসায় রিস্ক আছে। না, বলছিলাম এত বছর যাবত আমরা গাড়ির ব্যবসা করি, কোনোদিন এমন হয়নি। তোর বিয়েটা হতে না হতেই এমন একটা দুর্ঘটনা, সত্যি খুব খারাপ লাগছে। আমার শাশুড়ি মুন্নাকে যেটা বোঝাতে চেয়েছিল মুন্না হয়তো অতটা বোঝেনি, তাই ওদিকে না গিয়ে বলল, মা, আমি এসেছিলাম একটা কথা বলতে। বল, কি বলবি? আমি কাল নওরিনকে নিয়ে তার বাপের বাড়ি যেতে চাই। বিয়ে হয়েছে সবে মাত্র 4 দিন, এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার কি দরকার? কয়েকদিন পরে গেলে হয় না? না মা, নওরিন খুব কাঁদছে, বাড়িতে তার বাবা একা তো, তাই হয়তো বাবার জন্য মন কাঁদছে। আচ্ছা যা, তবে বেশি দিন থাকিস না, তাড়াতাড়ি চলে আসিস। মায়ের সম্মতি পেয়ে মুন্না যখন উঠে চলে আসছিল তখন আমার শাশুড়ি আবার পেছন থেকে ডেকে বলল, মুন্না শোন। মুন্না যখন পেছন ফিরে মায়ের কাছে গেল তখন আমার শাশুড়ি আবার বলল, বৌমাকে একটু নামাজ দোয়া পড়তে বলিস, তাতেই যদি দোষটা কাটে। মুন্না অবাক হয়ে প্রশ্ন করল, কি দোষ মা? তুই ছেলে মানুষ, অত সব বুঝবি না, আবার এই দোষের কথা বৌমাকে বলতে যাস না, তুই শুধু ওকে নামাজ দোয়া পড়তে বলিস। মায়ের অপারগতায় মুন্না আর দ্বিতীয় কোনো প্রশ্ন করল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে আসলো। যেহেতু আগামীকাল সকালে বাপের বাড়ি যাব তাই আমার গহনাগুলো দরকার। বিয়ের পরদিনই গহনাগুলো আমার শাশুড়ি আমার থেকে নিয়ে বড় জায়ের কাছে দিয়েছিল, বলেছিল যখন লাগে বড় জায়ের থেকে নিতে, এখানে নাকি চুরি ডাকাতি বেশি হয়। তাই আমি গহনাগুলো আনতে যখন বড় জায়ের দরজার সামনে গেলাম তখন লক্ষ্য করলাম আমার বড় জার ভাসুর মিলে কথা বলছে। আমার বড় জা বলল, তুমি সত্যি করে বলো তো, তোমার বউ লক্ষ্মী না তোমার ছোট ভাইয়ের বউ লক্ষ্মী? আমার ভাসুর বলল, এ কথা কেন বলছো? আমার বড় জা স্বস্তির হাসি হাসতে হাসতে বলল, গতকাল শাশুড়িমা বলছিল আমাকে নাকি বউ করে আনার পর থেকে তোমাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি পেয়েছে, আর ছোট বউকে আনার পর থেকে নাকি এই সংসারে অবনতি শুরু হয়েছে। আমার ভাসুর বলল, ওসব কথা বলো না, মুন্না কিংবা তার বউ শুনলে মন খারাপ করবে। যা সত্য তাই বলেছি, তুমিও তো গতকাল বলেছিলে তোমার ব্যবসা এখন খারাপ যাচ্ছে। বলেছিলাম, কিন্তু আমার ব্যবসার সাথে ছোট বউয়ের সম্পর্ক কি? তোমরা পুরুষ মানুষ, অত সব বুঝবে না। একজন ভাগ্যবতী নারীর কারণে উন্নতি হয়, আবার একজন অলক্ষী কুফা অপয়া নারীর কারণে সংসারের অবনতি হয়। পর্দার আড়াল থেকে কথাগুলো
কথাগুলো শুনে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, নিজের রুমে ফিরে আসলাম। পরদিন আমি আর মুন্না বাবার বাড়িতে চলে আসলাম। দরজার সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম। বাবাকে অবশ্য সকালবেলা ফোন করে বলেছিলাম আমরা আজকে আসবো, তাই বাবা হয়তো রুমের মধ্যে আছেন। বাবা এই ঘরে একা থাকেন, তাই হয়তো বা কোনো না কোনো কাজ করছেন। আমার মনটা খারাপ, কারণ বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে গিয়ে শুনেছি আমি অলক্ষ্মী, আমি অপয়া। তাই একটু শান্তির জন্য স্বামীকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছি। কিছুক্ষণ পরে বাবা এসে দরজা খুলে দিলেন। আমি আর মুন্না ঘরে প্রবেশ করে বাবাকে সালাম করলাম। মুন্না বাবাকে সালাম করতে করতে বললেন, বাবা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? বাবা কাঁদো কাঁদো গলায় বলল, ভালো আছি বাবা, তোমরা ভেতরে যাও, আমি চুলায় চক বসিয়েছি, তোমাদেরকে একটু নাস্তা করতে দেই। আমি বললাম, বাবা এখন আমি এসেছি, তোমার আর কষ্ট করতে হবে না, তোমরা জামাই শ্বশুর গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি নাস্তা করে আনি। বাবা বলল, সে কি রে মা, এই মাত্রই এসেছিস, জামাইকে নিয়ে রুমের মধ্যে বস, আমি নাস্তা করে আনছি। আমরা বাপ মেয়ের কথার মধ্যে মুন্না রুমের দিকে চলে গেলেন। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা তুমি এতটা শুকিয়ে গেছো কেন, তোমার কি শরীর খারাপ? বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শরীর খারাপ না রে মা, যেদিন থেকে তোর বিয়ে হয়েছে এরপর থেকেই আমার ব্যবসা বাণিজ্য লস যাচ্ছে। তোকে বিয়ে দেওয়ার পর থেকেই বুঝতে পারলাম তুই ছিলে আমার ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মী মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্যেরও লস হওয়া শুরু হলো। বাবার মুখে লক্ষ্মী মেয়ে কথাটা শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম পৃথিবীর সবার কাছে আমি অলক্ষ্মী হলেও আমার বাবার কাছে লক্ষ্মী মেয়ে। আমাদের সমাজটা বুঝি এমনই হয়, বাপের ঘরে যে কোনো মেয়ে লক্ষ্মী হয়ে থাকে, আর শ্বশুর বাড়িতে গেলে সেই মেয়ের দোষ খোঁজায় ব্যস্ত থাকে, তাও কোনো না কোনো এক নারী। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই সমাজে একজন নারী হচ্ছে আর একজন নারীর শত্রু। কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন স্বামীর সংসারে একজন নারীকে তার শ্বশুর কখনোই নির্যাতন করে না, যা কিছু করে তার শাশুড়ি করে। দেবর ভাবির সম্পর্ক বরাবরই মধুর হয়, কিন্তু ননদ ভাবির মধ্যেই চলে যত রেষারেষি। তাই প্রতিটি নারীর উচিত অন্য নারীকে সম্মান করা। আমাদের এই গল্পের সাথে আপনিও কি একমত? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।